দিনে সহিংসতায় দেশ জুড়ে ৯০ প্রাণহানি। জনগণের অধিকার রক্ষায় হাতিয়ার হবে জুলাই সনদ, বলছেন গণঅভ্যুত্থান যোদ্ধারা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন ২ জুলাই যোদ্ধা। রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন। নানা কারণে প্রত্যাশিত সংস্কার দেখছে না টিআইবি। সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিক তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টা। এবং প্রবল বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার উপরে। লালমনিরহাটে পানিবন্দী নিম্নাঞ্চলের কয়েকশো পরিবার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। শুরুতেই রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। সব পক্ষের আন্তরিকতা থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করেন এনসিপি নেতা এবং জুলাই যোদ্ধারা। তাদের মতে এই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। মুনতাসির মামুনের প্রতিবেদন। সরকার পতনের এক দফা দাবিতে গত বছর ৩রা আগস্ট ফুঁসে ওঠে রাজপথ। ছাত্র জনতা অদম্য আন্দোলনের মুখে এর দুদিন পর অর্থাৎ ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের। নতুন আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নামে। এর মধ্যে আত্মপ্রকাশ হয় ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপির। এরপর গড়তে থাকে সময় আর দাবি উঠতে থাকে জুলাই সনদ ঘোষণার। টানা দাবির মুখে অন্তর্বর্তী সরকার জানায় জুলাই সনদ ঘোষণার দিনক্ষণ। জুলাই সনদ বাস্তবায়ন কতটা সম্ভব, এমন প্রশ্ন দেশের রাজনৈতিক মহলে। এই সনদ কি শুধু আদর্শ নাকি বাস্তব রূপান্তরের দিক নির্দেশনা, তার জবাব দিলেন এনসিপি নেতা। এটা তো সরকারের তরফ থেকে এর আগেও একবার বলা হলো, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, ১ সপ্তাহের মধ্যে ২ সপ্তাহের মধ্যে দেওয়া হবে। আমরা তারপরেও আশা ভরসা রাখতে চাই। অনেকবার বলছে জুলাই সনদ দিবে, মিথ্যা প্রমাণিত হয়েছে যে ওরা দেয় নাই। জুলাই আন্দোলনের সক্রিয় কর্মীরা বলছেন সরকার আন্তরিক হলে এর সনদ বাস্তবায়ন অসম্ভব কিছুই না। কারণ জুলাই সনদ বাস্তবায়ন মানে গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমরা পুরোপুরি বাস্তবায়িত হবে কিনা হয়তো না, কারণ এর আগে যতগুলো আশা দেওয়া হয়েছে আমাদের যারা ছিল তাতে উন্নত চিকিৎসা দিবে, বাইরে নিয়ে যাবে, কিন্তু তার একটা কিছু কিন্তু হয় নাই। তবে সাধারণ মানুষ বলছেন সনদে উত্থাপিত বিষয়বস্তু যেমন নির্বাচনী ব্যবস্থা সংস্কার, সেনাবাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতা, সংবিধান সংশোধন এসবই এখন গণদাবি। জুলাই সনদটা কোনো দলের অথবা কোনো ব্যক্তির ব্যক্তিগত চাহিদা অথবা ব্যক্তিগত দাবি না। জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব এমন বিশ্বাস নিয়ে রাজপথে আছে তরুণ প্রজন্ম আর বিভিন্ন রাজনৈতিক জোট। তবে প্রতিশ্রুতি আর বাস্তবতার মধ্যকার ব্যবধান ঘোচাতে হলে কার্যকর পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মত তাদের। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলনে গেল বছরের এই দিনে অর্থাৎ ৪ঠা আগস্ট দেশজুড়ে সহিংসতায় মারা যায় অন্তত ৯০ জন। এর মধ্যে সিরাজগঞ্জে গণপিটুনিতে নিহত হয় ১৩ পুলিশ সদস্য। এদিন আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, যারা নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িত তারাই সন্ত্রাসী। জুলাই আন্দোলনে ৪ঠা আগস্টের খণ্ডচিত্র জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। ঢাকা সহ দেশের অন্তত ২২টি জেলায় ছাত্রদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় ২০২৪ সালের ৪ আগস্ট। সহিংসতায় মারা যায় পুলিশের ১৩ সদস্য। নতুন করে বিক্ষোভ ও সহিংসতার কারণে সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে। পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের কড়া সমালোচনা করেন শেখ হাসিনা। বলেন, ছাত্র নয় নাশকতা ও ধ্বংসযজ্ঞে জড়িতরা সন্ত্রাসী। যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। সরকারকে পদত্যাগে বাধ্য করতে দেশের সব প্রান্ত থেকে ঢাকামুখী পদযাত্রা শুরু হয়। এমন বাস্তবতায় সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ না ভাঙতে বা আইন লঙ্ঘন না করার আহ্বান জানায়।
জুলাই বিপ্লবে সেনাবাহিনী মূলত নিরপেক্ষ ভূমিকা পালন করেছে। সরকার বিরোধী এই আন্দোলনে সেনাবাহিনী সরাসরি অংশ নেয়নি, তবে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তাদের অবস্থান সুসংহত ছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, সশস্ত্র বাহিনী সর্বদা জনগণের পাশে থেকেছে এবং থাকবে। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। উত্তরার বিমান বিধ্বস্তের ১৩ দিন পর সীমিত আকারে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস কার্যক্রম। এ বিষয়ে আরও জানাতে মাইলস্টোন ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, আজ তো ১৩ দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সীমিত পরিসরে ক্লাস শুরু হচ্ছে, তা আপনি তো সেখানে আছেন, শিক্ষার্থীদের ক্লাসের বিষয়ে কি বলছেন এবং এর পাশাপাশি জানাবেন পুরো চিত্র কি স্বাভাবিক হয়েছে কি এখনো? যে বিমান বিধ্বস্ত ১৩ দিন পরে আজকে দিয়াবাড়ি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম, দশম এবং কি দ্বাদশ শ্রেণীর কার্যক্রম সীমিত আকারে শুরু হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে আগে যাদের পরীক্ষা ছিল বাকি ছিল তাদের পরীক্ষা হচ্ছে, আর যে নবম, দশম এবং দ্বাদশ শ্রেণীর যে কার্যক্রম সে সীমিত আকারে শুরু হয়েছে। অন্য যে অর্থাৎ প্লে থেকে যে অষ্টম শ্রেণী পর্যন্ত যে পাঠদান সেটার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই না। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ যারা সীমিত আকারে যে পাঠদান যেসব ক্লাসে শুরু হয়েছে তারা কিন্তু সকাল ৮টায় কিন্তু এখানে অর্থাৎ দিয়াবাড়িতে যে মাইলস্টোন স্কুল কলেজের তারা প্রবেশ করে তাদের পড়াশোনা অর্থাৎ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা যতটুকু জেনেছি যে অনেকের পরীক্ষা ছিল, প্রি টেস্ট ছিল, মাসিক পরীক্ষা ছিল, অনেকে তাদের ছোট ভাইদের কথা মনে পড়ার কারণে কিন্তু অনেকে পরীক্ষা কিন্তু ভালো হয়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে তাদের আসা যাওয়ার ক্ষেত্রে তাদের ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমার ক্যামেরা পার্সন যে দৃশ্যটি দেখাচ্ছে, এই স্কুলটিতে কিন্তু অর্থাৎ ছোট ছোট যে কোমলমতি শিশুরা তারা কিন্তু এখানে অর্থাৎ দুর্ঘটনার কবলে পড়ে। তো অনেকে বলছে যে যারা পরীক্ষা দিতে আসছেন কিন্তু এখানে কিন্তু অনেকে মন খারাপ থাকার কারণে ভালোভাবে পরীক্ষা দিতে পারে না, আর যাদের ছোট ভাই বোন যাদের মারা গেছে তারা কিন্তু পরীক্ষা দিতে আসেনি বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখানে অর্থাৎ যেখানে যে বিধ্বস্ত যে ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু টিন দিয়ে কিন্তু এটা কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এখানে, কেউ যাতে ঠিকভাবে যাতে প্রবেশ করতে না পারে। তো অনেকে অর্থাৎ আমরা আজকেও দেখেছি যে যেসব ক্লাসের কার্যক্রম শুরু হচ্ছে তাদের অভিভাবকরা কিন্তু আসছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং কি তারা বলছেন তাদের মন মানসিকতা কিন্তু অনেক আগে চেয়ে অনেক খারাপ। তারা বলছে যে আসলে আমরা আগে যে উচ্ছ্বাস আনন্দভাবে যে ছেলে মেয়েদেরকে কিন্তু নিয়ে আসতাম, কিন্তু এখন এই স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে। তাদের অর্থাৎ কাউন্সিলিং এর প্রয়োজন আছে বলে তারা বলছেন। যারা এই দৃশ্যগুলো দেখেছে তারা এখনো কিন্তু ওই দৃশ্যগুলো বলে কিন্তু বাসাতে কান্নাকাটি করছে। তো অর্থাৎ আস্তে আস্তে স্বাভাবিকভাবে মাইলস্টোন স্কুল পুরনো স্মৃতিতে ফিরে যাবে বলে আমরা প্রত্যাশা করছি। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে। জুলাই আন্দোলনে আহত ২ জন সাক্ষী দিচ্ছেন ট্রাইব্যুনালে। এদিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল্লাল মামুনকে। এর আগে ২০২৪ সালের ৫ই আগস্ট আহত খোকন চন্দ্র বর্মনের সাক্ষ্য নেওয়া হয়। সেখানে তিনি বলেন জুলাই হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড ছিলেন শেখ হাসিনা। তুলে ধরেন সেই সময়ের বিভীষিকাময় নানা ঘটনার কথা। দর্শক, এই নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী পাপ্পু। আজ তো সাক্ষ্য গ্রহণ সহ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে, আপনি তো সেখানে আছেন, সেখানকার সার্বিক চিত্র কি দেখছেন? আজকে 2 জন সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে। প্রথমজন তিনি ইমরান হোসেন, তিনি তার সাক্ষীর যে জবানবন্দি সেটি তিনি দিয়েছেন, যেখানে তিনি 19 জুলাই গত বছর অর্থাৎ 2024 সালের 19 জুলাই বিজয়নগর পানির ট্যাঙ্কিতে যখন ছাত্ররা আন্দোলন করছিলেন সেই সময় পুলিশের গুলিতে তার বাঁ পায়ের হাঁটুর নিচে রাইফেলের গুলি লাগে এবং সেখানে তিনি আহত হন। এবং সেই দিন তিনি বলেন যে তাকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালগুলো তাকে প্রথমে রাখতে চাননি, তারপরে
তাকে মিডফোর্ডে যখন নিয়ে যাওয়া হয়, মিডফোর্ডের হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসার পর তারা বলে যে তার পায়ে যে বা পাটি রয়েছে অর্থাৎ হাঁটুর নিচের পরের অংশটুকু কেটে ফেলতে চেয়েছিলেন। তখন তিনি রাজি হয়েছিলেন, কারণ তিনি বলেছিলেন যে তার পাটে শুধুমাত্র চামড়ার উপরে জুড়ে ছিল, কোনো মাংস ছিল না এবং হাড় ছিল না, যার কারণে তিনি রাজি হয়েছিলেন। কিন্তু তার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন অর্থাৎ তার সাথে যারা জুলাই যোদ্ধা ছিলেন তারা বলেছে যে না, তার পা কাটা যাবে না, এবং তারপরে তারা বলেন যে তাহলে আপনারা তাকে রাজধানীর শ্যামলীর যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে যান, এবং তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে আসার পথে তৎকালীন ধানমন্ডিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় যৌথ বাহিনী তার অ্যাম্বুলেন্সটি আটকে, এবং সেখানে তাকে চেক করা হয়। প্রায় 1 ঘন্টা তার অ্যাম্বুলেন্সটি আটকিয়ে রাখেন, এবং সেখানে তার সাথে ছিলেন 2টি বন্ধু এবং 2জন রক্তদানকারী। অর্থাৎ সেখান থেকে তার একজন বন্ধুকে যৌথ বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যান, এবং তিনি আসলে 5ই আগস্টের পর তিনি ছাড়া পান। তো তাকে যখন পঙ্গুতে নিয়ে যাওয়া হয়, পঙ্গুতে নিয়ে যাওয়ার পর তার একটা সার্জারি করা হয়। সার্জারি করার পর তারা চেষ্টা করেন এবং তাকে আবারও পাঠানো হয়, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার চেষ্টা করে, কিন্তু তার পাটা আসলে বেঁচে আছে কিনা সেটা জানার জন্য একটা পরীক্ষা করে, এবং পরবর্তীতে সেই পরীক্ষাতে জানা যায় যে না, তার পাটি বেঁচে আছে, এবং তারপরে আবার একটি চিকিৎসা হয়, অপারেশন হয়। অর্থাৎ 19 তারিখে অ্যাট এ টাইম তার 2টা অপারেশন হয়। তারপরে আমরা জানি যে জুলাই আহতদেরকে দেখতে শেখ হাসিনা, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যান পঙ্গুতে 26 অথবা 27 জুলাই তিনি যান। সেখানে তিনি তার সাথে কথা বলেন, অর্থাৎ ইমরানের সাথে কথা বলেন, এবং তিনি তাকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন। প্রশ্ন করার পর তিনি অন্যান্য যারা আহত ছিলেন তাদের সাথে কথা বলেন, এবং তিনি যাওয়ার সময় তিনি বলে যান নো রিলিজ নো ট্রিটমেন্ট। এই কথাটি যখন বলে যান, সেখানে যারা আহত আছেন তারা শুনতে পান, এবং তারপরে তিনি আসলে তৎক্ষণাৎ বুঝতে পারেননি এই কথা কেন বলেছেন। পরবর্তীতে তিনি বুঝলেন যখন তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল না, তার পাটা পচে যাচ্ছিল, এবং তারপরে তাকে রিলিজ দিচ্ছিল না, এবং ডাক্তাররা বলেছিল যে হাসপাতালে যে মেডিসিন রয়েছে সেই মেডিসিন অনুযায়ী তার শরীরে কাজ করছে না, তাই তাকে দামি অ্যান্টিবায়োটিক খেতে হবে, এবং তিনি যখন দামি অ্যান্টিবায়োটিক বাইরে থেকে কিনে আনতে চেয়েছিলেন সেটাও দেওয়া হয়নি। তো সব কিছু মিলে তিনি তার এই অবস্থার জন্য তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেন আসাদুজ্জামান খান কামাল, এবং সাবেক পুলিশের যিনি আইজিপি অর্থাৎ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি এই মামলার এখন রাজসাক্ষী, তার বিরুদ্ধে দায়ী করেন এবং তাদের বিচারের দাবি জানান তিনি। তো এই ছিল আমার কাছ থেকে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আপু, আপনাকে ধন্যবাদ। দুর্ঘটনা প্রতিরোধে পাইলটদের প্রশিক্ষণের জন্য আধুনিক এয়ারক্রাফট সংযুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তারের পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে একথা বলেন মেজর হাফিজ। বিগত আওয়ামী লীগ সরকার বাহিনীগুলোর আধুনিকায়নের মনোযোগ না দিয়ে লুটপাটে ব্যস্ত ছিল বলে অভিযোগ করেন তিনি। এর অন্তর্নিহিত কারণ, কারো কোনো গাফলতি ছিল কিনা, সেগুলো আর আজকে আমরা এখানে যেতে চাই না। তবে আমি সামরিক বাহিনীর প্রাক্তন সদস্য, আমার মনে হয় যে এই ধরনের পুরানো এয়ারক্রাফট যেগুলা অনেক আগে বাতিল হয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশ কর্তৃক, এগুলোকে এখন আর প্রশিক্ষণে নিয়োজিত না করাই ভালো। বিচার সংস্কার, নির্বাচন, রাষ্ট্র পরিচালনা সহ নানা ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্যোগ ও সিদ্ধান্ত গ্রহণ করা সত্ত্বেও বিগত 1 বছরে অন্তর্বর্তী সরকার বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে টিআইবি। রাজধানীর ধানমন্ডিতে এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানায় সংস্থাটি। এসব বিষয়ে সুস্পষ্ট ও সুপরিকল্পিত কৌশল ও রোড ম্যাপ প্রণয়ন না করায় অংশীজনদের আস্থার সংকট তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্যোগ ভেতর থেকে বাধাগ্রস্ত হয়েছে, ফলে সংস্কারের আকাঙ্ক্ষা প্রত্যাশিত পর্যায়ে বাস্তবায়ন হয়নি। আমরা প্রাথমিক পর্যায়ে 100 দিনের একটা পর্যালোচনা করেছিলাম, যেটি আপনাদের সহায়তা আমরা প্রকাশ করেছি এবং ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আজকে 1 বছর যে মেয়াদ, সেই মেয়াদকে কেন্দ্র করে আজকে প্রতিবেদনটি আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি। অন্তর্বর্তী সরকারের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে চলতি অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম নিয়ে আয়োজিত সেমিনারে উপদেষ্টা বলেন, সরকারের উন্নয়ন সংস্কার যারা দেখে না তাদের অন্তর্দৃষ্টি নেই। এ সময় 2025-26 কর বছরের রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। বলেন, ডিজিটাইজেশনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব। ভোট একটু কম দেখেন, গ্লাসের অর্ধেক সাইডটা না দেখে খালি সাইড
পানিটা আছে ভর্তি হতে দিকে টাকা করেছেন একটা ওনারা ইন্ডিয়া, আর বাকিটুকু আসছে শুরু যদি করে অনেক করা বাকি ছিল, অনেক কিছু নাই। এইটা আমি তো বেশি ফেস করে আপনারা জানেন এই ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি, যারা তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ এবং তারা নাকি কিছুই দেখেন না। টানা বৃষ্টি এবং উজান থেকে নামা পাহাড়ি ঢলে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বিপদসীমার উপরে থাকায় আতঙ্কে দিন কাটছে তিস্তার পাড়ের বাসিন্দাদের। ত্রাণ সহায়তা নিয়ে প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ হোসেন। লালমনিরহাটে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বাড়ছে দ্রুত গতিতে। রোববার সন্ধ্যায় তিস্তার পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়ে। এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে অনেকে। অতিরিক্ত তিস্তার পানির বাড়ার কারণে এই বাঁধ ভাঙ্গা যায়। ভাঙ্গা যাওয়ার কারণে ভাটি ফসলি জমি, ফসল সহ প্রায় ৩-৪ হেক্টর জমি নষ্ট হয়ে যায়। চলাফেরা করে খুব অসুবিধা, রাস্তাঘাটে পানি উঠে গেছে, এদিকে ভেঙে গেছে, ওদিকে ভেঙে গেছে। যে ভাঙন শুরু হয়েছে বাড়িতে, প্রচুর বন্যা, মানে এই জায়গায় বোঝা যায় না, কিন্তু বাড়িতে প্রচুর পানি হয়েছে। আশেপাশে যারা আছি আমরাও ভয়ে আতঙ্কে আছি, এরকম একটা সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। পানি কমতে আরো 2 দিন সময় লাগতে পারে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আগামী 48 ঘন্টা অতিভারী বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হতে পারে। লালমনিরহাট পানির ব্যাংক আমরা সার্বক্ষণিক মনিটরিং এ রেখেছি। প্রতিনিয়ত পানি বাড়ায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী মানুষের মধ্যে। তিস্তা পাড়ের মানুষকে সব ধরনের সহায়তায় প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। নির্মাণের 7 বছরেও চালু হয়নি মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলা ট্রমা সেন্টার। রক্ষণাবেক্ষণের অভাবে চিকিৎসা সরঞ্জাম চুরি সহ হাসপাতালের ভেতর পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। জনবল নিয়োগের মাধ্যমে দ্রুতই সেন্টারটি চালুর আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। তাইজুল ইসলাম উজ্জ্বলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16 ঘরে 2,29 লাখ টাকা ব্যয়ে 2018 সালে নির্মাণ করা হয় ট্রমা সেন্টার। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয় হাসপাতালটি। তবে নির্মাণের পর তেমন কোনো কাজে আসেনি ট্রমা সেন্টারটি। বর্তমানে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডাখানায়। দেয়ালের আস্তর উঠে গেছে, মেঝেতে শ্যাওলা জমেছে, লোহার কাঠামোতে ধরেছে মরিচা। ভবনের চারপাশ ভরে গেছে ঝোপঝাড়ে। চুরি হয়ে গেছে বৈদ্যুতিক ও চিকিৎসা সরঞ্জাম। স্থানীয়দের দাবি, হাসপাতালটি চালু করা গেলে দুর্ঘটনায় আহত অনেক রোগী বেঁচে যেত। আজ থেকে 7 বছর আগে নির্মাণ হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন চালু হয় নাই। এটা আমাদের হাইওয়ে থেকে মাত্র আধা কিলো দূরে। আর হাইওয়েতে যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বাড়ছে, আমাদের ট্রমা সেন্টারটা খুব দরকারি। অনেক দিন যাবত হয়ে গেছে এটা কোনো চিকিৎসা, কোনো হাসপাতাল, কোনো বলতে হাসপাতাল, নামে হাসপাতাল, কোনো কার্যকারী হয় না। হাইওয়ে রোডের লগে এটা হলো অ্যাক্সিডেন্টের রোগীপত্র আছে। এটা যদি চালু হয়, তাড়াতাড়ি করে চালু হয়, তাহলে সবাই সেবা পাইব। এটা সবার লেগে ভালো। এটা যতই নিউ হসপিটাল, কিন্তু পরিপ্রেক্ষিতে কাজ হয় না। যদি আমাদের সরকারের কাছে দাবি এই পঙ্গু হসপিটালটা যদি চালু হয়, এলাকার মানুষ অনেক দুর্ভোগ থেকে বেঁচে যাবে। অপারেশন সেন্টার ঠিক করা গেলে ট্রমা সেন্টার চালু করা যাবে বলে জানালেন স্বাস্থ্য কর্মকর্তা। সচিব মহোদয়ের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্সে সিদ্ধান্ত হয়ে গেছে, ওপি চালু হলে এটা চালু হবে। আর প্রশাসনিক অনুমোদন বলেন, জনবল সরবরাহ এবং রিপেয়ার কাজ এগুলি বাকি আছে। এগুলি যত দ্রুত হবে তত দ্রুত চালু করতে পারবে। জনবল নিয়োগ ও প্রশাসনিক অনুমোদন পেলে ট্রমা সেন্টারটি চালু করা হবে জানালেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন। নির্দিষ্ট কোনো কিছু শুনি নাই যে এতদিনের মধ্যে হবে, তবে আমাদের পক্ষ থেকে এখান থেকে চাহিদা চেয়ে আমরা পাঠাইছি যে যত দ্রুত সম্ভব জনস্বার্থে এটা চালু রাখার জন্য আমরা আমাদের দপ্তর থেকে পাঠিয়েছি। আমরা আশাবাদী চালু হবে ইনশাআল্লাহ। দ্রুতই ট্রমা সেন্টারটি চালুর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় গেল 24 ঘন্টায় প্রাণ গেছে শতাধিক ফিলিস্তিনের, আহত 800-রও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে
যুদ্ধ শুরুর পর থেকে অপুষ্টিতে প্রাণ গেছে 175 জনের। এদিকে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পৌঁছাতে শর্ত জুড়ে দিয়েছে হামাস। অন্যদিকে আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। বিস্তারিত কাজী শাহরিনের টেক্সট রিপোর্টে। ইসরায়েলি তাণ্ডবে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা, যেখানে প্রতিক্ষণে জীবন হারানোর শঙ্কা। গাজায় নেই খাদ্য ও পানি। আকাশ থেকে নেমে আসা ত্রাণের পেছনে ছুটতে হয় পশুর মতো, কিংবা এক বস্তা আটার জন্য দিতে হয় প্রাণ। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অনাহারে প্রাণ গেছে 175 জনের, এদের মধ্যে 93 জনই শিশু। এত কিছুর পরও মানবতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। গত 24 ঘণ্টায় হত্যা করা হয় শতাধিক ফিলিস্তিনিকে, আহত হয়েছে 800রও বেশি মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 22 মাসের লাগাতার হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 60,800। গাজায় খাদ্য সংকটের প্রভাব পড়েছে ইসরায়েলি জিম্মিদের ওপরও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জিম্মিদের জীর্ণশীর্ণ দেহের একটি ভিডিও প্রকাশ করেছে। এরপরেই পুরো পশ্চিমা বিশ্বে উঠে সমালোচনার ঝড়। তবে ইসরায়েলি জিম্মিদের কাছে খাবার পৌঁছাতে শর্ত জুড়ে দেয় হামাস। সংগঠনটি বলছে, ইসরায়েল যদি মানবিক করিডোর স্থায়ীভাবে খুলে দেয় ও ত্রাণ প্রদানের সময় হামলা বন্ধ করে, তবেই রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে জিম্মিদের খাবার দেয়া হবে। এদিকে মুসলিমদের পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রার্থনা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। আল আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় ইসরায়েলি মন্ত্রীর কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব ও জর্ডান। অন্যদিকে আল আকসা মসজিদ ও পশ্চিম তীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটস। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে নিহত হয়েছেন অন্তত 68 জন। নিহতদের সবাই আফ্রিকান নাগরিক। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে 74 জন। ইয়েমেনে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে রোববার নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। এতে প্রায় 154 জন যাত্রী ছিল। এদের মধ্যে মাত্র 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনের এই দিনে সহিংসতায় দেশ জুড়ে 90 প্রাণহানি। জনগণের অধিকার রক্ষায় হাতিয়ার হবে জুলাই সনদ, বলছে অভ্যুত্থান যোদ্ধারা। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন 2 জুলাই যোদ্ধা। রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের সাবেক আইজিপি মামুন। নানা কারণে প্রত্যাশিত সংস্কার দেখছে না টিআইবি। সমালোচনার পাশাপাশি সরকারের ভালো দিক তুলে ধরার আহ্বান অর্থ উপদেষ্টা। এবং প্রবল বর্ষণ ও উজানের ঢলে তিস্তার পানি বিপদসীমার উপরে, লালমনিরহাটে পানিবন্দী নিম্নাঞ্চলের কয়েকশো পরিবার। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।